আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে যে ববি হাকিমকে নিয়ে, ফিরহাদ হাকিম ওরফে ববি। ববি হাকিম কার্যত তৃণমূলকে কি সাবোতাজ করছেন, তৃণমূলের পিঠে কি ছুরি মারছেন, এই প্রশ্নটা উঠছে। কেন প্রশ্নটা উঠছে? প্রশ্নটা উঠছে কারণ কলকাতা পুরসভায় কতগুলি অবৈধ বিল্ডিং আছে এর তথ্য চাওয়া হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে অডিট করার নির্দেশ দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন কলকাতা মিউনিসিপ্যালিটিতে কত অবৈধ বিল্ডিংগুলোকে রেগুলারাইজ করা হয়েছে, মানে বাংলা ভাষায় যে পয়সার বিনিময়ে কতগুলো বাড়ি, অবৈধ বাড়িকে বৈধ হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা হচ্ছে মোদ্দা কথা। তো এই পাতি কথার হিসেব একটাই বেরোয়, সেটা হচ্ছে যে ধরুন তাহলে কি এটা ববি হাকিম জানে না? ববি হাকিম হচ্ছে কলকাতা পুরসভার মেয়র, সব থেকে শক্তিশালী ব্যক্তি। এই অডিট হলে 15 বছরের মধ্যে শেষ 5 বছর প্রায় ববি হাকিমের মেয়াদ, তাহলে ববি হাকিমও ফাঁসবে। তাহলে ববি হাকিম এরকম নির্দেশ দিল কেন? মমতার পিছন পিছন কয়েকদিন ধরে দেখছেন না জল শোভন খুব ঘুরঘুর করছে। ওই জল শোভনকে কি কেস খাওয়ানোর জন্য, জল শোভনকে ভিতরে করার জন্য, যাতে জল শোভন তার প্রতিদ্বন্দ্বী না হয়ে উঠতে পারে। জল শোভন আবার জলের মাছ, তো গভীর জলের মাছ, কখনো বিজেপিতেও থেকেছে, কখনো আবার তৃণমূলেও চলে গেছে, এদিক ওদিক করা মাছ। বৈশাখীকে নিয়ে ডুবে ডুবে জল খাওয়া মাছ জল শোভন। এটা করলে জল শোভনও বিপদে পড়বে, কারণ জল শোভনও কলকাতার মেয়র ছিল। মেয়র থাকাকালীন ওর সময়ও নিশ্চয়ই উলট পালট অনেক কাজ হয়েছে। তৃণমূলের তো কেউ ধোয়া তুলসী পাতা নয়, সেই কারণে তো এই ধরনের কিছু হয়েছে কি। এবং এর আগেও আপনারা জানেন ববি হাকিমের আমলে যখন এক একটা পরপর তৃণমূল চলে যাওয়ার পরপর এমন এমন কাজ হচ্ছে যাতে ববি হাকিম বলছেন আমি কিছু জানি না, অথচ পুরসভা থেকে মেজর ঘটনা ঘটছে পুরসভা থেকে। যেমন ধরুন কলকাতা পুরসভা যখন বিল্ডিংগুলো ভাঙা শুরু করলো, তখন কলকাতা পুরসভা থেকে ওরকমটা অর্ডারটা পাস হয়েছিল, আমরা সবাই জানতে পেরেছি। যখন ববি হাকিমকে জিজ্ঞেস করা হলো, ববি সাহেব বিল্ডিং ভাঙা হচ্ছে, ববি সাহেব বলছেন আমি জানি না। পুরসভা থেকে অনেক কিছু প্ল্যান পাস হয়ে যাচ্ছে, ববি বলছে জানি না। এখন আবার এই যে বিগত 15 বছরে কতগুলো অবৈধ বিল্ডিংকে রেগুলারাইজ করা হয়েছে, অবৈধ বিল্ডিংকে বৈধ করা হয়েছে, ববি হয়তো বলবেন জানি না। এখন তৃণমূলের কেউ কিচ্ছু জানে না, জানেন তো। ফাইল চুরি হয়ে যাচ্ছে, কেউ কিছু জানে না। লোকের সই জাল হয়ে যাচ্ছে, কেউ কিছু জানে না। পুলিশকেও বলছে জানি না স্যার। তৃণমূলের সবাই যে যেখানে পারছে বলছে জানি না স্যার। ওটা তো একটা অন্য গল্প। তো এই গল্পে কিন্তু ববিও ফাঁসতে পারেন। তাহলে কি ববি এরকম কাজ করতে পারেন? জানি না। রাজনীতিতে পর্দার আড়ালে, পর্দার এপারে ওপারে অনেক খেলা হয়, অনেকে অনেক কিছু বুঝতে পারে না। তো এই জানি না স্যারে ববি যেমন এখন বলবেন যে পুরসভার অডিট হচ্ছে আমি জানি না স্যার, ঠিক সেরকমই তো আপনারা জানেন 13 জন এমএলএকে কলকাতার আশেপাশে এবং দূর দূরান্তরও, মোট কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের 13 জন এমএলএকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। কোন কেসে? সই জাল কেসে। যে বিধানসভার বিরোধী দলনেতা শোভনবাবুকে করার জন্য যে সমস্ত সইগুলো জাল হয়েছে, সেই সইগুলোকে জাল করেছে। এটা জিজ্ঞাসাবাদ যখন করা হয় 13 জন এমএলএকে, তার মধ্যে অরূপ রায় আছে, বাহারুল ইসলাম আছে, তাপস মাইতি আছে, নয়না বন্দ্যোপাধ্যায় আছে, তাপস মণ্ডল আছে, সুভাষিস দাস আছে, সৌরভ হোসেন মণ্ডল আছে, দানিন রায় আছে, দীনেন রায় আছে, কুণাল ঘোষ আছে, আব্দুল আজিজ আছে, তসিফুর রহমান আছে, আব্দুল মাইতি আছে, সমর মুখার্জি আছে। এদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। 3 জন বাদে 10 জন বলেছেন জানি না স্যার। 3 জন বলেছেন সইটা আমার নয় স্যার। কে জাল করেছে সেটা তো যে জাল করেছে সে বলতে পারবে স্যার। সেই 3 জন কারা? অরূপ রায়, বাহারুল ইসলাম, সুভাষিস দাস। মহেশতলার বিধায়ক সুভাষিস দাস, বাহারুল ইসলাম এমএলএ পূর্ব ক্যানিং, অরূপ রয় আপনারা সকলেই জানেন না, হাওড়া মধ্য। এরা বলছেন যে যে এদের সই জাল করা হয়েছে, এরা কনফার্ম করেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা বিধানসভায় পাঠিয়েছিলেন, জানি না কেন পাঠিয়েছিলেন, আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যে জালটা করেছিলেন, এরা তো বলছেন যে এরা যে হাজিরা খাতায় সই করেছিলেন সেখান থেকেই মনে হয় সইটা জাল করা হয়েছে। হাজিরা খাতার সই হয়ে গেছে। তো এন্টালি সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথমে আপনারা সকলেই জানেন যে বিধানসভায় গিয়ে জানিয়েছিলেন যে এই সই জাল করা হয়েছে।
বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছিলেন। তারপর এত সাতকাণ্ড রামায়ণ হয়ে গেল, বিধানসভার তরফ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হলো, অভিযোগ সিআইডি নিল, সিআইডিকে সিট গঠন করতে বললেন শুভেন্দু অধিকারী। এর পিছনে পর্দার পিছনে একটা খেলা আছে জানেন তো। আমি ওই যে যখন শুভেন্দু দা গিয়েছিলেন দিল্লিতে, তখন একজন বিধায়ক দেখা করেছিলেন, খবরটা আমি ওই খোঁজ করছিলাম আর কি। তো দিল্লির যা আমাদের সোর্স আছে সেখান থেকে জিজ্ঞাসাবাদ করলাম, সেখানে জানতে চেষ্টা করলাম, তারা বললেন যে ঋতব্রত দেখা করেছিলেন। তখনই মনে হয়েছিল যে একটা কেস ফাঁদছে, তৃণমূলের কেউ এই ধরনের কোনো কেস ফাঁদার চেষ্টা করছেন যাতে তারা বাঁচতে পারেন। তৃণমূলের লোকেরা এখন বাঁচার জন্য নানান রকম কিছু করতে হবে, তারা করতে বাধ্য, যাতে জেল না যেতে হয়। কেউ গদ্দার সাজবেন, কেউ সাধু সাজবেন, এগুলো তাদের করতে হবে, এগুলো তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা। আর মাঝখান থেকে বিজেপি খিটটা খেয়ে বেরিয়ে যাচ্ছে, তৃণমূলটা ডুবছে। এবার তৃণমূল থেকে অনেকে বলছেন যে সাংসদদের কেন নেওয়া হবে। দেখুন, পরিষ্কার কথা বলছি, রাজ্যসভায় এখনো ভারতীয় জনতা পার্টি স্ট্রং নয় ততটা। লোকসভায় 240, বাধ্যবাধকতা আছে। রাজনীতিতে বাধ্যবাধকতা একটা ব্যাপার হয়, সেক্ষেত্রে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাঁচতে হবে। সবাই দেখছি যে তারা চাইছেন না, আমরাও চাই না যে তৃণমূলের লোকেরা বিজেপিতে আসুক, কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতায় তাদের নিতে হয়তো হতে পারে। পরের বার তাদের টিকিট না দিলেই হলো, বা তৃণমূল থেকে আসার পর তাদের খুব বড় জায়গাটা না দিলেই হলো, এরকমটা হতেই পারে, সেই জায়গা হতে পারে। এবার কি হবে না হবে সেটার মধ্যে আমি ঢুকছি না, তবে নিচুতলার বেশি লোক নিলে এরা দলটাকে বদনাম করবে, এটা ঠিক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখলাম, তিনি খুব কান্নাকাটি করছেন, তিনি বলছেন কর্মীরাই আমার সম্পদ, নেতারা আসবে চলে যাবে। তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, শুভেন্দু অধিকারীদের নাম না নিয়ে গালমন্দ করছিলেন, বলছিলেন আমি প্রথম থেকে জানতাম এরা এরকম, সিপিএম থেকে আসা, কংগ্রেস থেকে আসা লোকগুলোকে আমি জায়গা দিয়েছি, এরা তো প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিল না, তা সত্ত্বেও এদের জায়গা দিয়েছি। এর নানান রকম কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন, আমরা দেখছিলাম সেসব কথা। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সময়টা বেরিয়ে যাচ্ছে। তিনি আগামীকাল, অনেকে ভিডিওটা দেখবেন তখন আজকের দিনেই আর কি, তিনি মঙ্গলবার ধর্নায় বসবেন। ও তিনি ধর্না বলুন, তার কর্মসূচি বলুন, যা খুশি বলতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে কেউ যদি এখন গোবর ছোড়ে, ঢিল ছোড়ে, ডিম ছোড়ে, টমেটো ছোড়ে, পায়ের জুতো ছোড়ে, চোর চোর স্লোগান দেয়, কে দায়িত্ব নেবে? কেউ কি দায়িত্ব নিতে পারবে? কেউ দায়িত্ব নেবে না। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, আজকে দেখুন যে মমতার রাস্তায় নামলেন, চোর চোর স্লোগান শুনলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, ডিম খেলেন, ঢিল খেলেন। এখন এদের কে এইভাবে করবে? আপনি তো, এত মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের উপরে, তারা তৃণমূলের উপর রেগে রয়েছে, তৃণমূল নেত্রীকে তারা গালমন্দ করতেই পারে, করবেও হয়তো আগামী দিনে। এখন তাদেরকে যদি আপনি বাধা দিতে যান, লাঠি চালাতে হবে, তা আপনি সাধারণ মানুষের যাদের প্রকৃত ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভকে আপনি প্রশমিত এইভাবে লাঠি দিয়ে করতে পারবেন না। তারা আমার রাজ্যের জনগণ, এই ক্ষোভটা জায়েজ। স্বাভাবিকভাবে এই ধরনের সিচুয়েশন হবে মমতা পথে নামলে। মমতাও চাইছেন যে তিনি বলবেন যে পশ্চিমবঙ্গ আর বাসযোগ্য নয়। আজকেই শুনছিলাম কপিল সিব্বলরা বলছেন পশ্চিমবঙ্গ আর বাসযোগ্য নয়, দিল্লিতে সংবাদ মাধ্যমকে বলে বেড়াচ্ছেন। তো ভাই, পশ্চিমবঙ্গ যদি বাসযোগ্য না হয়, চলে যাও, ভারতে অনেকগুলি রাজ্য আছে, কংগ্রেস শাসিত রাজ্য আছে, চলে যাও, কেরলে চলে যাও, তোমার ভাই ব্রাদাররা আছে, হায়দ্রাবাদ চলে যাও, তোমার ভাই ব্রাদাররা আছে, অন্য রাজ্যে চলে যাও, যেখানে খুশি চলে যাও, না হলে পাকিস্তানে চলে যাও, তোমার প্রাণের বাংলাদেশে চলে যাও, আমার সোনার বাংলা বলে বাংলাদেশকে তোমরা মিন করো, জয় বাংলা বলো, সেখানে চলে যাও। তোমাদের হয়তো নেবে না, কিন্তু তোমরা যাওয়ার চেষ্টা করতেই পারো, যেখানে খুশি চলে যাও, জন হপকিন্স হাসপাতালে চলে যাও, দুবাই চলে যাও, যেখানে খুশি চলে যাও। তো মমতার এইসব নাটক ফাটক আমি বলি এবার বন্ধ করে দেওয়া উচিত। এসব করে আর বেশি দিন চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন তিনি এখন মানে কেটে পড়তে চাইছেন। তিনি দু চারবার ঢেল খাওয়ার পর বলবেন রাস্তায় নামলে মানুষ এসব করছে, আমি আর রাস্তায় নামবো না বাবা, এর জন্য এসব করছেন, আমরা বুঝতে পারছি। তো মমতা দেবীকে বলবো, আপনি ফেসবুক লাইভটা ভালোই করছেন, ভালো ভিউ হচ্ছে। আজকেও দেখলাম 20,000 লোক লাইভে ছিল, দেখলো, অনেকে গাল দিচ্ছিল, অনেকে দেখছিল। তৃণমূল কর্মীরা তো এখনো তো অনেকে ভোট দিয়েছে, 20-25% তো অ্যাকচুয়ালি তৃণমূলের ভোট থাকা উচিত। তৃণমূল এবারও বেশি ভোট পেয়েছে, আগামী দিনে কমে যাবে, 20-25% হয়তো থাকবে তার ভোট, আস্তে আস্তে আরও কমবে। তো সে জায়গায় দাঁড়িয়ে 20,000 ভালো। মদন মিত্র লাইভ করলেও তো অনেকে দেখে, আপনিও লাইভ করুন, ফেসবুক থেকে পয়সা করে ইনকাম হয়, ইউটিউব করুন, ফেসবুক করুন, ভালো থাকুন। গরমে অনেক হয়েছে,
বাংলার মানুষকে বাঁচতে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধু। এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পলিটিক্যাল ডোজ আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, পলিটিক্যাল ডেইলি, আপনারা তো জানেনই। পলিটিক্যাল ডোজটাকেও আপনারা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের লড়াইয়ে অংশীদার হতে চাইলে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আর কিউআর কোডেও আপনারা আপনাদের সহযোগিতা পাঠাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে।